হ্যালো ফ্রেন্ড, তোমরা কে কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে কৃষ্ণনগর যাচ্ছি। দেখো, এটা চাকদা থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ প্রথমে মনে করছিলাম যে ভিডিওটা করব না, তারপরে রাস্তাটা দেখে আর সহ্য করতে পারলাম না যে এত সুন্দর রাস্তা হয়েছে জাস্ট কল্যাণী এইমসের জন্য। এই কারণে আমি ভিডিওটা শুরু করে দিলাম। এই দেখো, এত সুন্দর রাস্তা। আমরা যাচ্ছি বাইকে করে, আমি, তোমার দাদা আর আমার ছেলে তিনজনে মিলে অডিশনে যাচ্ছিলাম। আমি দিদি নাম্বার ও রন্ধনে বন্ধন অডিশন দেব বলে, তাই জন্য যাচ্ছিলাম। এই যে রাস্তাটা দেখতে পেয়েছো, কত সুন্দর হয়েছে, দেখো কি দারুণ। তোমরা কি এই রাস্তা দিয়ে গিয়েছো? যারা যারা গিয়েছো কমেন্ট করে জানাও। এই দেখো, দেখতে পেয়েছো, তোমার দাদা আমার পিঠে একটা ব্যাগ চাপিয়ে দিয়েছে। আমি আর কি কুলি যাকে বলে। এই দেখো, রাস্তাটা অসাধারণ লাগছে। আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে কি হবে, পারবো তো, ভয় লাগছিল খুব আমার। এই প্রথম আমি দিদি নাম্বার ওয়ানে অডিশনে গিয়েছি কৃষ্ণনগর গেলাম। আমার বান্ধবীর বাড়ি আছে, এই খুব মজা হচ্ছিল যে একটু বান্ধবীর বাড়িতেও ঘুরে আসতে পারবো। ওর বিয়ে হয়েছে কৃষ্ণনগরে, তা ওখান থেকে ঘুরে আসতে পারবো, এটাও চিন্তাধারা ছিল। মানে এক কাজে দু কাজ, রথ দেখা কলা বেচা দুটোই হবে। এবার যাচ্ছি আর বলছি আমি পারবো তো। আমার ছেলে একবার দাদাগিরি অডিশনে গেছিলো, ওর একটা হয়ে গেছিলো এক্সপিরিয়েন্স, তাই আমাকেও বারবার বলছিল, মা কোনো ভয় করো না, ভয়ের কোনো কারণ নেই, তুমি পারবে। না পারলে কি হয়েছে, তুমি চেষ্টা তো করবে। তবে আমি তখন ভাবলাম যে আমার ছেলের ওইটুকু যে আমাকে যে আশ্বাস দিয়েছে, ওটাই আমার কাছে পরম পাওয়া। এই দেখো, যাচ্ছি একটা গ্রামে, আমি জায়গাটা ঠিক নাম জানি না, তোমার দাদা জানতে পারে। জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা এত খারাপ, বড্ড খারাপ রাস্তা। আর ওই রাস্তাটা দিয়ে যেতে যেতে আবার তোমার দাদা বলছিল যে এখানে বাম্পার প্রচুর আছে রাস্তায়। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম খুব জল পিপাসা পাচ্ছিল। এবার কোনো রাস্তা, মানে রাস্তার পাশে কোনো খাবারের দোকান ছিল না, শুধু টুকিটাকি বিল্ডার্সের দোকান এটা ওটা ছিল। আবার ভাবলাম দাঁড়াবো, অচেনা রাস্তা, কোথায় দাঁড়াবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, যার জন্য এই দেখো বলতে বলতে একটা রেল গেট চলে আসলো। রেল গেটের সামনে এসে দেখো রাস্তাটা কীরকম, রেল গেটের সামনে এসে দেখেছো রেলগেট একটা পার হলাম। রেলগেট ভাগ্যিস গেটটা পড়েনি, ওটাই সব থেকে বড় ভাগ্য যে আমাদের রেলগেটে আবার একটা রেলগেট মনে হয় আসবে, তোমার দাদা বলছিল। বলতে বলতে দেখলাম গেটের সামনে এসেছি, গেট পড়বে সেই মুহূর্তে পড়ে গেছে। তখন একটু দাঁড়িয়ে নিলাম, হাত পাগুলো টান টান করলাম, সেই মুহূর্তে দেখলাম একটা ট্রেন ঢুকছে। আমার ছেলে তো দেখে খুব আনন্দ, যেন কোনোদিন কোথাও দেখেনি রেল, তাই আমার ছেলে তাকিয়েই রয়েছে রেলের দিকে, ট্রেনটাকে দেখছে। ট্রেনটা দিয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, গেট পড়েছে, দাঁড়িয়ে আছি, একটু বিশ্রাম নিয়ে নিলাম গাড়ি থেকে নেমে। তারপরে আবার চলছি। দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছিল যেন একটা সুন্দর ভিডিও করে ফেলি, কিন্তু কে ধরবে ক্যামেরাটা বলো, ক্যামেরা ধরার কোনো লোক নেই, আর সেরকম এক্সপিরিয়েন্সও হয়নি আমাদের, সত্যি কথা বন্ধুরা, জানো তো। যাচ্ছি, এইবার চলে এলাম দিদি নাম্বারের গন্তব্যস্থলে। এসে একটা ফর্ম নিয়ে নিলাম, নিয়ে ফর্ম ফিল আপ করছিলাম। দেখো অনেক বন্ধুরা, অনেক দিদি, অনেক বান্ধবী বলো, অনেকেই সবাই মিলে এই যে ফর্মটা ফিল আপ করে নিয়ে সবাই মিলে বসে আছে একটা জায়গায়, যাদের ডাক পড়ছে তারাই যাচ্ছে, দেখেছো। এই দেখো, এই দেখো, আমি তো ভয় পাচ্ছিলাম কি হবে কি হবে। ওই দাদাটা এসে আমাদের ডেকে নিয়ে গেল, এত নম্বর ফর্মের লোক যারা যারা আছে চলে আসো। অনেকে আছে
যারা যারা নাম্বারিং একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা দিয়ে কোড নাম্বার দেখে তারা যাবে, অডিশন দেবে। আর ভেতরে তো মোবাইল নিতে দেয় না। তারপরে আমি তাও চুপি চুপি একটু ভিডিও করছিলাম। তারপরে মোবাইলটা সুইচ অফ করে দিতে বলেছে, আর সুইচ অফ করে দিলাম। ভিডিওটা করতে গিয়ে করে নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে ভিডিও সুইচ অফ করে দিলাম। তারপরে গিয়ে আমার ভয় করছিল কি হবে ওখানে জিজ্ঞেস করলো, এমন কিছু জিজ্ঞেস করেনি, ফর্মটায় যা লিখেছি তাই জিজ্ঞেস করেছে। তার যাই হোক হয়েছে। এই দেখো সবাই রয়েছে দিদি নাম্বার 1-এর যারা স্টুডিওতে থাকে তারা। তারপরে বান্ধবীর বর আসলো নিতে, বান্ধবীর বাড়ি গেলাম, গিয়ে মাংস ভাত দিল খেতে, আর ডাল পটল ভাজা, আর হচ্ছে কৃষ্ণনগরের সর ভাজা খেলাম। আসার পথে দেখো বৃষ্টি অল্প ছিল, বৃষ্টি অল্প থাকায় আমরা বেরিয়ে গেলাম যে যদি না যেতে পারি। এবার তো অর্ধেক রাস্তায় এসে দেখি প্রচণ্ড বৃষ্টি। কি করব, লাস্টে প্লাস্টিকের ঠোঙা মাথায় নিয়েছি। ছোটোবেলায় তোমরা কি কেউ নিয়েছো এরকম? কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম প্লাস্টিক মাথায় দিয়ে স্কুল থেকে এসেছো। দেখো আমার মাথায় কিছু নেই, তোমার দাদাদের মাথায় একটা প্লাস্টিকের ঠোঙা, তার উপরে হেলমেট, আর আমার ছেলের মাথায় একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেট। আমার মাথায় কিছু নেই, আমি পুরো ভিজতে আসলাম। সেই মজা লাগছিল। যদি একটা ক্যামেরাম্যান থাকতো আরও অনেক ভালো লাগতো। লাস্টে কি করব, তোমাদের কার কার এরকম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তো। আর আমরা যেই পথ দিয়ে যাচ্ছিলাম দিদি নাম্বার 1-এর অডিশান দিতে, সেই পথ দিয়ে আর আসিনি, আমরা ওভারফ্লো দিয়েই এসেছি। আর ওখানে তো দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই, কোনো জায়গায় যে দাঁড়াবো। আস্তে আস্তে ফুলিয়ার দিকে যেই ঢুকেছি, দেখো অঝোর ধারায় বৃষ্টি, রাস্তার কিছুই দেখা যাচ্ছে না। একটা ফুলিয়ায় একটা ছোট্ট জায়গায় এসে দাঁড়িয়েছি। তোমার দাদা গেঞ্জি সব, আর ছেলের গেঞ্জি সব নিংড়ে নিল, এত পরিমাণে বৃষ্টিতে। দেখেছো তোমার দাদার অবস্থা? আমিও বৃষ্টিতে ভিজছিলাম। এই যে আমার ছেলে আবার খিদে পেয়েছে বলে খাবার বের করে খাচ্ছিল। এই দেখো করে তার মধ্যে খাবার কিছুটা, একটা কাকু বসেছিল। আমি বললাম কাকু একটা প্যাকেট পাওয়া যাবে? আমি ভেবেছিলাম প্রথমে দোকানটা মনে হয় ওনারই, উনি আবার পকেট থেকে একটা প্যাকেট বের করে আমায় দিল, কিন্তু দোকানটা ওনার না। এই দেখো আমার অবস্থাটা কি হয়েছে ভিজে, কিন্তু আমি তার জামা নিংড়াতে পারবো না, বুঝতেই পারছো কারণটা। দেখেছো আবার বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ বৃষ্টি, এরকম মনে হচ্ছিল। তারপরে ঝড়ে বৃষ্টি, তোমার দাদা শীত লাগছিল, কি করবে। তারপর বাড়িতে তো যেতেই হবে, অনেকটা রাস্তা। ফুলিয়ায় এসে এই জায়গায় দাঁড়িয়েছি, বুঝতেই পারছো। তাও আমি বললাম চলো এবার ওভারফ্লোতে, যেই রোডে উঠবো হাই রোডে, তখনই তো আর কোনো জায়গায় পাবো না থামার। তবু বেরিয়ে গেলাম, ওই বৃষ্টির মধ্যে দিয়ে বেরিয়ে আমরা যেতে থাকবো, সেই একটা চিন্তাধারা যে ওই ভেজা জামাগুলোই আবার